হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আ নিউ ভিডিও। তো বিয়ের পর ছিল এটা আমাদের ফার্স্ট ট্রিপ। একদম বিয়ের পরপরই বেরিয়ে গিয়েছিলাম খুব তাড়াহুড়োর মধ্যে। এবার তাড়াহুড়োর মধ্যে কেন বললাম সেটা একটু পরে বলছি। আমাদের দুজনেরই পাহাড়টাই বেশি পছন্দ। তো আমাদের ডেস্টিনেশন ছিল সান্দাকফু, দ্য হাইয়েস্ট পয়েন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। আমরা এনজিপিতে পৌঁছে গেছিলাম খুব ভোরবেলাতেই। একটু ফ্রেশ হয়ে নিয়ে আমরা গাড়ির জন্য ওয়েট করছিলাম। আমাদের ফার্স্ট লোকেশন ছিল বাকি সবার থেকে আমার জন্য এই জার্নিটা অনেক বেশি স্পেশাল ছিল, কারণ পাহাড় হলো আমার ভীষণ পছন্দের আর এটা আমার ফার্স্ট জার্নি ছিল নর্থ বেঙ্গল। আরও একটা কারণ হলো এটা ছিল আমার কাছে অনেক বড় একটা সারপ্রাইজ। ওই যে তাড়াহুড়োর মধ্যে বেরিয়ে গেছি বললাম, কারণ বিয়ের পরপরই যে কোথাও ঘুরতে চলে যাব সেটা নাকি কোনোভাবেই সম্ভব না। সেই আগস্ট সেপ্টেম্বর মাস থেকে আমাকে এটার বিভিন্ন কারণ দিয়ে বুঝিয়ে 6 মাসের মধ্যে কোনোভাবেই কোথাও ঘুরতে যাওয়া সম্ভব না, এটা বিশ্বাস করতে বাধ্য করা হয়েছে। আর সেটা এত সিরিয়াসলি যে একটা টাইমের পর আমারও মনে হয়েছে সত্যি বোঝা উচিত আমারই। বিয়ের অনেক আগে থেকেই টিকিট বুকিং, হোটেল বুকিং এগুলো সব কিছুই করা হয়েছে, যার আমি কিছুই জানতাম না। আর বিয়ের পরই 1 মাসের মধ্যে প্রায় আমাদের 5টা-6টা বিয়ে বাড়ি ছিল। এমনকি যেদিন আমাদের ট্রেন ছিল তার আগের দিনও আবার 2টো বিয়েবাড়ি একসাথে ছিল। তাই যেদিন আমাদের ট্রেন ছিল তার ঠিক 4-5 দিন আগে থেকে নাকি ওনার মনে হয়েছে যে এবার আমাকে জানিয়ে দেওয়া উচিত যে আমরা ঘুরতে যাব। তাও আবার বলছে যে এতগুলো ইনভিটেশন রয়েছে, সব গুছিয়ে উঠতে পারবে কি না, কিছু শপিংও করার ছিল, না হলে আরও 2 দিন পরে জানাতো। ঘুরতে যাব সেটা ফিল করার আগেই অলরেডি বেরিয়েও গেছিলাম ঘুরতে। বাট এই পুরো ব্যাপারটা আমার কাছে কিন্তু অনেক বেশি স্পেশাল মনে হয়েছিল, তাই জার্নিটা আরও বেশি স্পেশাল হয়ে গেল। যাই হোক, পাহাড়ের এই সুন্দর চা বাগান আর পাইন ফরেস্টের মধ্যে দিয়ে আমরা অনেকটা পথ জার্নি করে পৌঁছে গেছিলাম আমাদের ফার্স্ট লোকেশন মানেভঞ্জন। ওয়েদারটা হঠাৎ করেই একটু খারাপ হয়ে গেছিলো, তো আমরা একটু ফ্রেশ হয়ে নিয়ে রেডি হয়ে তারপর বেরিয়েছিলাম 4-5টাতে। ওখানে একটা মনেস্ট্রি ছিল, সেখানটাতে একটু গিয়েছিলাম আর 4-5টা ঘুরে দেখছিলাম। কিন্তু আস্তে আস্তে বৃষ্টিটা বেশ ভালোই জোরে আসছিল, তাই জন্য আমরা রুমেই চলে এসেছিলাম। সান্দাকফু যেহেতু একেবারেই নেপালের বর্ডারে, তো এপ্রিল মে মাসে সবাই নেপালের জাতীয় ফুল রডোডেনড্রন দেখতেই কিন্তু বেশিরভাগ সান্দাকফু আসে। আমরা যেহেতু তার একটু আগেই গিয়েছিলাম, তো এই ফুলগুলো তখন সবে সবে ফুটতেই শুরু করেছিল। বাট পুরো জার্নিটাতে আমরা কম বেশি পুরো পাহাড়ময় এই ফুল কিন্তু দেখতে। পরের দিন মানেভঞ্জন থেকে সকাল সকাল রেডি হয়ে বেরোচ্ছিলাম নেক্সট লোকেশনের জন্য। এখানে টুমলিং পর্যন্ত রাস্তা ভীষণ চড়াই ছিল, আর আস্তে আস্তে যত উপরে উঠতে থাকবো রাস্তা আরও চড়াই এবং খারাপ হতে থাকবে, তাই কিছু পারমিশন অ্যান্ড ফর্মালিটিস এখানে করে নিতে হয়। আর এখান থেকেই গাড়ি বুক করতে হয় ওপরে ওঠার জন্য, অন্য কোনো গাড়ি বাইক কিছু কিন্তু অ্যালাউ থাকে না। এরপর আমরা চিত্রে আর মেঘমা ভিউ পয়েন্ট ক্রস করে টুমলিংয়ে স্টে করব। চিত্রে ভীষণ সুন্দর এবং পিসফুল প্লেস, বাট কুয়াশার জন্য নিচ পর্যন্ত দেখা যাচ্ছিল না, নাহলে এখান থেকে পুরো প্লেসটার ভীষণ সুন্দর ভিউ পাওয়া যায়। পাহাড়ে ওয়েদার এত তাড়াতাড়ি চেঞ্জ হয়ে যায়, এক্ষুনি কুয়াশা, বৃষ্টি, আবার একটুখানি যেতে না যেতেই মোটামুটি পরিষ্কার আকাশ দেখা যাচ্ছিল। আমার কাছে এই সব কিছু ছিল একেবারে ফার্স্ট টাইম, তো আমি ভীষণ এনজয় করছিলাম। এখানে একটু কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা আবার গাড়িতে উঠে পড়লাম। আমাদের নেক্সট ভিউ পয়েন্ট ছিল মেঘমা। ওখানে আমরা আর গাড়ি থেকে নামিনি। মেঘমা সত্যি মেঘেই ঢাকা ছিল, চারিদিকটা কুয়াশা, একটুখানি দূর পর্যন্ত কিছু দেখা যাচ্ছিল না। আরো উপরে যেতে যেতে কোথাও ক্লিয়ার, কোথাও আবার হঠাৎ করেই বৃষ্টিও পড়ছিল। ভিউ পয়েন্ট গুলো তো ঠিক আছে, হ্যাঁ খুবই সুন্দর, কিন্তু পুরো এই গাড়ির জার্নিটাও আমি ভীষণ এনজয় করছিলাম, ভীষণ ভালো লাগছে। এটা হচ্ছে ইন্ডিয়া আর নেপালের বর্ডার। আমরা যে হোমস্টেস গুলোতে ছিলাম সেগুলো নেপালের মধ্যে। আমরা অলমোস্ট টুমলিং এ পৌঁছেই গেছিলাম। এটা হচ্ছে আমাদের টুমলিং এর হোমস্টে, আর এখানকার সার্ভিস ভীষণ ভালো ছিল। আমরা সেকেন্ড ফ্লোরে ছিলাম আর এটা ছিল আমাদের রুম। এখানে একটা সিঙ্গেল বেড আর 2টো ডাবল বেড ছিল, মানে একটা ফ্যামিলি খুব ভালোভাবেই থাকতে পারবে। যাই হোক, এতটা তো আমাদের ইউজ করতে লাগেনি। আর এখান থেকে বাইরে ওই যে লাল শেড দেওয়া একটা হোমস্টে দেখা যাচ্ছে, ওটা ছিল ইন্ডিয়াতে, আর আমাদের এটা ছিল নেপালে। টুমলিং এর রাস্তা অনেক চড়াই থাকলেও রাস্তাগুলো বেশ ভালোই ছিল। এখানে আমরা একটু ঘুরছিলাম আর এখানেই হালকা হালকা স্নোফলও পেয়ে গেছিলাম। আমাকে আবার বারবার জিজ্ঞাসা করছিল সারপ্রাইজটা কেমন, বাট আমি তখন এক্সপ্লেন করে বোঝাতেই পারছিলাম না যে ঠিক কতটা ভালো। এটা হচ্ছে একটা কাকা,
আমাদের এই ট্যুরটার গ্রুপে আমরা 7 জন ছিলাম। পাহাড় দিনের বেলায় ঠিক যতটা অন্ধকার হয়ে গেলেই কিন্তু ওই মার্কেটের জায়গাগুলো ছাড়া আর কোথাও সেভাবে বেরোনো যায় না। ইভিনিং স্ন্যাক্সে আমাদের এটা দেওয়া হয়েছিল। এটা কিন্তু মোমো নয়, এটার নামটা ঠিক কি বলেছিল আমার মনে নেই, বাট এটা খেতে খুব টেস্টি ছিল। একটু রেস্ট নিয়ে তারপর আমরা ডিনার করতে চলে এসেছিলাম। এখানে সব হোমস্টেতেই দুপুরে ডিম আর রাতে চিকেন দেয়। এই অফবিট জায়গাগুলোতে হোটেল থাকে না, বাট হোটেলের থেকে হোমস্টের খাবার অনেক বেশি ভালো আর একেবারে বাড়ির মতন হয়। ডিনার করার পর এত ঠান্ডা লাগছিল যে আমরা কিছুক্ষণ আগুনের সামনে বসে তারপর রুমে গিয়েছিলাম। নেক্সট দিন আমাদের আরো উপরে উঠতে হবে, আমরা স্টে করব সান্দাকফুতে। এটা হচ্ছে নেক্সট দিন সকালবেলা। আমরা রেডি হয়ে গেছিলাম আর এক্সাইটমেন্ট আরো বেড়ে গেছিল আমার। কিন্তু রাস্তা এত খারাপ আর চড়াই ছিল, মনে হচ্ছিল বোল্ডারের ওপর দিয়ে যাচ্ছি। গাড়িটা এত দুলছে, কিছু ভিডিও করতে পারিনি। বাট এইখানে এসে আমি আর থাকতে পারিনি, এত সুন্দর লাগছিল চারিদিকটা। যত ওপরে যাচ্ছিলাম আরো বেশি ঠান্ডা বাড়ছিল, তাই স্টে করে করে উঠলে সয়ে যায় আর কোনো প্রবলেম হয় না। কিন্তু একেবারে টানা জার্নি করে উপরে উঠতে গেলে শরীর খারাপ হতে পারে। তাই প্রত্যেকটা চেকপোস্টে জেনে নেয় লাস্ট কোথা থেকে আসছি আর কেউ অসুস্থ আছে কিনা। বাকি সব জায়গাতেই আমরা হোমস্টে এসেছিলাম, একমাত্র সান্দাকফুতেই হোটেলে ছিলাম। আমরা ছিলাম হোটেল সানরাইজে। এখানকার ভিউটা দেখে তো আমার হরর সিনেমার কথা মনে পড়ছিল, শুধুমাত্র বাইরেটা না, রুমের ভেতরের ভিউটাও ওই রকমই ছিল। আমরা রুমের ভেতরে লাগেজগুলো রেখে একটু বাইরেটাতে বেরোবো। এমনকি রুমের ভেতরের জিনিসগুলোও দেখে আমার কেমন যেন ভূতের সিনেমারই ফিল আসছিল। এই যে এখানে যে জামা কাপড় ঝুলিয়ে রাখার জিনিসটা দিয়েছে, এটা দেখেও মনে হচ্ছিল সেই ভূতের সিনেমায় সে হঠাৎ করে ছুঁড়ে মারে, ওরকম লাগছিল। বাইরেটার ভিউ ছিল এইরকম। আর এই ভিউটা দেখো, গাছের ডালগুলোতে পাতাগুলোতে বরফ ঝুলছিল। সামনে থেকে এত সুন্দর লাগছিল দেখতে, জাস্ট অসাধারণ লাগছিল। পুরো পাইন ফরেস্ট জুড়ে বরফ ছেয়েছিল। আমরা এখানে কিছুক্ষণ ফটো তুলছিলাম, ভিডিও করছিলাম। আর এমন জায়গায় এসে এমন ভিউ ক্যামেরা বন্দি তো করতেই হবে। আর আমার আরও কোনো আইডিয়াই ছিল না যে আমরা এখানে ঘুরতে আসছি, তাই একেবারে শেষ মুহূর্তে কিছু ভিডিও দেখেছিলাম আর একেবারে জায়গাগুলো ভিডিওর মতোই সুন্দর ছিল। প্রথমবারেই আমি মোটামুটি সব কিছুই এক্সপেরিয়েন্স করতে পেরেছি। এখন বাকি বলতে শুধু ছিল কাঞ্চনজঙ্ঘার ভিউ। ভোরবেলায় আকাশটা যাতে পরিষ্কার থাকে সেই আশা নিয়ে তাড়াতাড়ি ডিনার করে রুমে চলে গেছিলাম। ভোর হতে না হতেই চলে গেছিলাম হোটেলের ছাদে। কাঞ্চনজঙ্ঘাও কিন্তু আমাকে নিরাশ করেনি, কিন্তু এখানে এত জোর হাওয়া বইছিল, হ্যান্ড গ্লাভস গুলো কিছুক্ষণের জন্য হাত থেকে খুলে রাখতে পারছিলাম না। আমরা যেহেতু নেপালের মধ্যেই ছিলাম, এখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ সব থেকে ভালো দেখা যায়। এমনকি আকাশ খুব পরিষ্কার থাকলে এখান থেকে এভারেস্টও দেখা যায়। আমরা ছিলাম নেপালের একদম বর্ডারে, কিন্তু পুরো নেপালটা ঘুরে দেখারও আমার ভীষণ ইচ্ছা, কারণ নেপাল থেকে হিমালয়ের সব থেকে বড় বড় চূড়াগুলো ভালোভাবে দেখা যায়। কখনো সুযোগ হলে আস্তে আস্তে সেটাও হবে। আমার তো আর আসতেই ইচ্ছে করছিল না, কিন্তু কিছুক্ষণ পরেই আমাদের গাড়ি চলে আসবে, তাই একটুখানি বাইরে থেকে হেঁটে তারপর রেডি হয়ে নিচ্ছিলাম। আমাদের এবার আস্তে আস্তে আবার নিচের দিকে নামতে হবে। বাইরেটাতে সকালটার ভিউ ছিল এইরকম। রোদ পড়ে বরফগুলো আস্তে আস্তে গলে গলে পড়তে শুরু করেছিল। নেক্সট দিন নিচে নেমে আমরা স্টে করব দার্জিলিং এর কাছেই একটা অফবিট প্লেস তাবাকশিতে। যখন উপরে উঠছিলাম গাড়িটা দুলছিল বটে, বাট কুয়াশার জন্য কিছুই দেখতে পাইনি। বাট নাবার সময় এই রাস্তাগুলো দেখে মনে হচ্ছিল এখান থেকেই আমরা উপরে উঠেছিলাম। সান্দাকফুতে ট্রেক করে যাওয়াই বেটার, গাড়িতে করে বরঞ্চ বেশি রিস্ক হয়ে যায়। অনেকটা জার্নি করে এই রাস্তাগুলোতে এসে এবার ঠিকঠাক লাগছিল। আরো কিছুটা নিচে নেমে আমরা স্টে করব তাবাকশিতে। তাবাকশি চারিদিকে পাহাড় দিয়ে ঘেরা, মাঝের একটি রিভার সাইড ছোট্ট পাহাড়ি গ্রাম। এখানে এসে সেদিনকে আর বেরোনো হয়নি, রেস্ট নিয়ে আমরা পরের দিন বেরিয়েছিলাম পাশেই একটা পার্কে। আমরা বেশ অনেকটাই নিচে নেমে এসেছিলাম, তাই এখানে আর বেশি ঠান্ডা লাগছিল না দিনের বেলায়। এখানে আমরা কিছুটা সময় কাটিয়েছিলাম আর এখানকার ভিউ ছিল এইরকম।
এনার্জি শেষ, এবার বাড়ি ফেরার পালা। মিরিকেও আমরা কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, বাট আমার আর ইচ্ছে করছিল না গাড়ি থেকে নামতে। এরপর আমরা এখান থেকে চলে যাব এনজিপি।